সুন্দরবন কলেজ অফ টেকনোলজির পক্ষ থেকে ডিপ্লোমা ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন কোর্সের কাছের ও দূরের সকল শিক্ষার্থীকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। সবাইকে ঈদের শুভেচ্ছা। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে গ্রন্থাগারে তথ্য সম্পদ বলতে কি বুঝো, গ্রন্থাগার সম্পদ কত প্রকার ও কি কি, গ্রন্থাগারে ব্যবহৃত মুদ্রিত পাঠ্য সম্পদের বিবরণ। প্রথমে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে তথ্য সম্পদ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমি কিন্তু এই 102 কোর্সের ইনফরমেশন রিসোর্স ডেভেলপমেন্ট যে কোর্স সেটা সে সম্পর্কে আলোচনা করেছিলাম। ইনফরমেশন কি, রিসোর্স কি, ডেভেলপমেন্ট কি, নিশ্চয়ই আপনারা এ বিষয়ে অবগত আছেন। তা যেহেতু আমি আজকে পড়াবো গ্রন্থাগারের তথ্য সম্পদ, সেজন্য এই তথ্য সম্পদ কি সেজন্য আমি একটু ব্যাকে যেয়ে বলছি যে না। তথ্যটা কি। প্রতিনিয়ত আসলে বর্তমান যুগ কিন্তু তথ্য বিস্ফোরণের যুগ, তাই না? প্রতিনিয়ত অসংখ্য তথ্য প্রকাশিত হচ্ছে, কিন্তু এই তথ্যকে আমরা সুন্দরভাবে যদি সংজ্ঞায়িত করি তাহলে এভাবে করতে পারি যে তথ্য হলো একটি অর্থপূর্ণ ডাটা যা পাঠক ও ব্যবহারকারীদের জন্য উপস্থাপন করা হয়। তথ্যকে অবশ্যই অর্থপূর্ণ হতে হয়। সব সব তথ্যই কিন্তু আমরা আমরা অনেক তথ্য পেয়ে থাকি, কিন্তু সব তথ্য কিন্তু আমরা গ্রহণ করি না, কারণ তথ্যকে অবশ্যই অর্থপূর্ণ হতে হয়, যুক্তিসঙ্গত হতে হয়, যা পাঠক বা ব্যবহারকারী কাছে কি করা যায়, সুন্দরভাবে উপস্থাপন করা যায় তাদের ব্যবহারের জন্য। আর সম্পদ কি? রিসোর্স। সম্পদ হলো ওই সমস্ত সামগ্রী যার ব্যবহার উপযোগিতা আছে। তাহলে গ্রন্থাগারের ক্ষেত্রে আমরা রিসোর্স কথাটা কেন নিয়ে আসবো? গ্রন্থাগারের আমরা কি ব্যবহার করি, যে সমস্ত সামগ্রী ব্যবহার করি সেগুলো কি সাধারণত পাঠ্যপুস্তক। এই পাঠ্যপুস্তকের যদি ব্যবহার উপযোগিতা থাকে সেটা কিন্তু সম্পদ হবে। আর যে যে সমস্ত সামগ্রীর উপযোগিতা নেই, অর্থাৎ সেখান থেকে পাঠক কিছু লাভবান হতে পারবে না, সে সমস্তকে আমরা সম্পদ বলে গণ্য করব না। তাহলে সেই সমস্ত সামগ্রীকে আমরা সম্পদ হিসেবে গণ্য করব যেটা পাঠক ব্যবহার করে উপকৃত হবে। তাহলে আমরা সহজেই বুঝতে পারি যে তথ্য সম্পদ হচ্ছে কি, যে গ্রন্থাগারে যে সমস্ত সামগ্রী রয়েছে যার ব্যবহার উপযোগিতা রয়েছে সেই সমস্ত সামগ্রীকে আমরা তথ্য সম্পদ হিসেবে আখ্যায়িত করে থাকি। এই তথ্য সম্পদকে, এই যে গ্রন্থাগারের যে সম্পদ, এই সম্পদকে আমরা এখন শ্রেণী বিভাগ করব। অর্থাৎ গ্রন্থাগার সম্পদকে আমরা কত ভাগে ভাগ করি সে সম্পর্কে আলোচনা করব। সাধারণত গ্রন্থাগার সম্পদকে আমরা দুই ভাগে ভাগ করে থাকি। এক হচ্ছে রিডিং রিসোর্স, আর একটা হচ্ছে আদার রিসোর্স। ভালো করে খেয়াল করবেন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গ্রন্থাগারে যে সমস্ত সম্পদ রয়েছে সেই সম্পদকে আমরা দুইটি ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে কি পাঠ্য সম্পদ বা রিডিং রিসোর্স, আর একটা হচ্ছে অন্যান্য সম্পদ বা আদার রিসোর্স। এখন এই পাঠ্য সম্পদকে আবার কিভাবে আমরা দুটি ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে মুদ্রিত, আর একটা হচ্ছে অমুদ্রিত, অর্থাৎ একটা হচ্ছে প্রিন্টেড আর একটা হচ্ছে নন প্রিন্টেড। এই প্রিন্টেড যে মুদ্রিত সামগ্রী সেটাকে আবার কি করব, সেটাকে আমরা দুটি ভাগে ভাগ করব। দেখেন, আগে আমরা শ্রেণী বিভাগটা দেখে নেই। সেটা হচ্ছে শ্রেণী বিভাগ কিন্তু অলরেডি আমরা করে ফেলেছি, যে পাঠ্য সামগ্রী আর আর আরেকটা কি অন্যান্য আদার রিসোর্স বা অন্যান্য সম্পদ। এই মুদ্রিত সামগ্রীর মধ্যে আমরা দুটি ভাগে ভাগ দেখতে পাই। একটা হচ্ছে বুক ম্যাটেরিয়ালস, আর একটা হচ্ছে নন বুক ম্যাটেরিয়ালস, অর্থাৎ পুস্তক সামগ্রী ও অপুস্তক সামগ্রী। এখন পুস্তক সামগ্রীর মধ্যে আমরা কি দেখতে পাই, এটাকে আবার দুটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে উপন্যাস, আর একটা হচ্ছে অউপন্যাস, অর্থাৎ একটা ফিকশন বা উপন্যাস, আর একটা হলো নন ফিকশন বা উপন্যাস। এই উপন্যাস বলতে মানে যেহেতু ওটা আহ পূর্বেই ব্যবহার করা হয়েছে,
সেটাই বুঝতে পাচ্ছেন যে এটা সাধারণত বই না, বই ছাড়া যেগুলো এই সরি উপন্যাস না, সেই উপন্যাস ছাড়া যে বইগুলো সেগুলো হচ্ছে অর্থাৎ নন ফিকশন যেগুলো, সেটা হচ্ছে সাধারণ পুস্তক, পাঠ্য পুস্তক, দুষ্প্রাপ্য পুস্তক, রেফারেন্স পুস্তক, মনোগ্রাফ ও প্রেরণামূলক পুস্তক। এগুলোর ডিটেলস আমরা পরে পড়ছি, আগে শ্রেণী বিভাগটা দেখে নিই। আর উপন্যাস যেগুলো, আপনারা জানেন যে আমরা ফিকশন বই, ফিকশন বুক আর কি, সেটা হচ্ছে উপন্যাসের মধ্যে থাকে আলোজয়ী উপন্যাস থাকে, মানসম্পন্ন উপন্যাস থাকে, আবার বিনোদনমূলক উপন্যাস থাকে। আমরা এটার সঙ্গে কিন্তু অলরেডি সবাই কম বেশি পরিচিত, বেশি পরিচিত উপন্যাসের সাথে। আর আরেকটা আছে যে অপুস্তক সামগ্রী। পুস্তক সামগ্রীর মধ্যে আমরা এই শ্রেণী বিভাগগুলো দেখলাম। পুস্তক সামগ্রীর মধ্যে দেখেছি যে উপন্যাস আর উপন্যাস না, উপন্যাস কি ধরনের বই সেটা দেখলাম, যেগুলো উপন্যাস না সেগুলো দেখলাম। এখন অপুস্তক সামগ্রী, এগুলো কিন্তু মুদ্রিত, যেগুলো প্রিন্টেড বইয়ের ভিতরে যেগুলো আমরা পাই সেগুলো কিন্তু আমি বলছি। যেগুলো পুস্তক না, যেগুলো আমরা বই পড়ি না কিন্তু অন্য মাধ্যমে আমরা শিক্ষা লাভ করি, জ্ঞান অর্জন করি, সেই সমস্ত সামগ্রীকে কিন্তু আমরা কি বলছি? অপুস্তক সামগ্রী বলছি। সে অপুস্তক সামগ্রীগুলো কি? সেটা হচ্ছে সাময়িকী বা পেরিওডিক্যালস, জার্নালস, সংবাদপত্র। এগুলো থেকে কিন্তু আমরা কি করি? প্রতিনিয়ত আপডেট তথ্য জানতে পাচ্ছি, জ্ঞান অর্জন করতে পারছি, শিখতে পাচ্ছি, ঠিক না? তাহলে এগুলো কিন্তু আমাদের পড়ার উপাদান বা সামগ্রী। তারপর পুস্তিকা, প্যাম্পলেটস, তারপর ছাপানো ক্যাটালগ বা প্রিন্টেড ক্যাটালগ, সরকারি প্রকাশনা বা গভর্নমেন্ট পাবলিকেশন, চার্ট, চিত্র বিষয়ক সামগ্রী, ম্যাপস, গ্লোবস, গেমস, পোস্টার, গবেষণা রিপোর্ট, ব্যবসা ও বাণিজ্য, তারপর ব্যক্তিগত ডায়েরি ও পত্র, স্মারকলিপি বা মেমোরান্ডাম ইত্যাদি। দেখেন এই প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদের পাঠ্য সামগ্রীর সাথে সম্পৃক্ত, এবং এগুলো কিন্তু আমাদের গ্রন্থাগারে সংগ্রহ করা হয় এবং সংরক্ষণ করা হয়। কিসের জন্য? যারা পাঠক আসবে, পাঠকরা তারা এই সমস্ত জিনিস ব্যবহার করে জ্ঞান অর্জন করতে পারবে, শিক্ষা লাভ করতে পারবে। প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ। আর অমুদ্রিত পুস্তক, নন প্রিন্টেড ম্যাটেরিয়ালস, সে নন প্রিন্টেড ম্যাটেরিয়ালস এগুলো কিন্তু আমি এতক্ষণ যেটা বললাম সেটা হচ্ছে বুক ম্যাটেরিয়ালস। বুক ম্যাটেরিয়ালস এর শ্রেণী বিভাগ গুলো বললাম। আর এইবার হচ্ছে নন প্রিন্টেড বা অমুদ্রিত বা অপুস্তক সামগ্রী, সেটাই বলছি। আর সেটা হচ্ছে কি, নন প্রিন্টেড ম্যাটেরিয়ালস এর মধ্যে আছে কি, মাইক্রোফিল্ম, মাইক্রোফিশ, তারপর মাইক্রো রিডার, মাইক্রো প্রিন্টার, পাঞ্চ কার্ড, পেন স্ট্রিপ, স্লাইড, ম্যাগনেটিক টেপ, ম্যাগনেটিক ড্রাম, ভিডিও রেকর্ডিং, সিডি রম, র্যাম, অনলাইন ক্যাটালগ, ডাটাবেস, মাল্টিমিডিয়া ডাটাবেস, পেন ড্রাইভ, ফ্ল্যাশ ড্রাইভ, ফ্লপি ডিস্ক, বহনযোগ্য হার্ড ডিস্ক, ওয়েব রিসোর্স ইত্যাদি আর কি। এ সমস্ত কি, এ সমস্ত সামগ্রী আসলে আমরা দেখি যে গ্রন্থাগারে কিন্তু মানে সাম্প্রতিক সময়ে ব্যাপকভাবে এই ইলেকট্রনিক রিসোর্স ব্যবহৃত হচ্ছে। অর্থাৎ বর্তমান যুগকে আমরা যেহেতু ডিজিটাল যুগ বলে বলে থাকি বা সেইভাবে আমরা ব্যবহার করছি, সে কারণেই প্রত্যেকটা প্রতিষ্ঠান কিন্তু এখন ডিজিটালাইজড হয়ে গেছে বা হতে যাচ্ছে বা প্রসেসিং এ রয়েছে। তা এই সমস্ত ডিজিটালাইজড প্রতিষ্ঠানগুলোকে পরিচালিত করতে গেলে কিন্তু অবশ্যই আমাদের এই মেকানিজমের মাধ্যমে চালনা করতে হয়। তা সাধারণত যে সমস্ত লাইব্রেরিতে ডিজিটালাইজড পদ্ধতি অবলম্বন করা হচ্ছে বা সেইভাবেই তার সেবা প্রদান করা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমরা সাধারণত কম্পিউটারের মাধ্যমে এগুলো করে থাকি। সেক্ষেত্রে কিন্তু আমাদের এই অপুস্তক নন বুক ম্যাটেরিয়ালস গুলোর মাধ্যমে আমরা ব্যবহার করতে পারি। এবার হচ্ছে আদার রিসোর্স। এতক্ষণ যেটা যে শ্রেণী বিভাগ গুলো বললাম সেটা হচ্ছে
যে পাঠ্যপুস্তকের মধ্যে বা পাঠ্য রিডিং রিসোর্সের পাঠ্য সম্পদের মধ্যে যে শ্রেণী বিভাগ আমরা দেখতে পাই বা পরিলক্ষিত হয়, সে সম্পর্কে আমি শ্রেণী বিভাগগুলো উল্লেখ করলাম। এখন হচ্ছে আদার রিসোর্স। আদার রিসোর্সের মধ্যে আমরা কি দেখি, সেটা হচ্ছে গ্রন্থাগারে কিন্তু পাঠ্য সম্পদ ছাড়াও অনেক কিছু সম্পদ থাকে। হ্যাঁ, সেই ওই আদার রিসোর্সকে আমরা চারটা ভাগে ভাগ করতে পারি। সেটা হচ্ছে লাইব্রেরি স্টাফ বা গ্রন্থাগার কর্মী, এগুলো কিন্তু লাইব্রেরির অন্তর্ভুক্ত। গ্রন্থাগার ভবন, গ্রন্থাগারের কাজ ও সেবা, আর গ্রন্থাগারের বাজেট ও কমিটি। প্রত্যেকটা প্রতিষ্ঠানে চালাতে গেলে, প্রত্যেকটা প্রতিষ্ঠান যদি আমরা পরিচালনা করতে চাই, সেক্ষেত্রে কিন্তু শুধু মানে শুধু সেই সামগ্রী দিয়েই কিন্তু হয় না। ওই সামগ্রীকে ব্যবহার করতে হলে বা ব্যবহার উপযোগী করতে হলে বা সুন্দরভাবে সংরক্ষণের ব্যবস্থা করতে গেলে কিন্তু ওটা জায়গা দরকার হয়। আর সেটাকে, সে প্রতিষ্ঠানটা গড়ে তুলতে হলে কিন্তু একটা ভবনের দরকার হয়। আর সেই ভবনে সেই সামগ্রীগুলো প্রপার ইউটিলাইজের জন্য, কি দেখাশোনার জন্য কি দরকার হয়, জনবল কাঠামো, যেটাকে আমরা স্টাফ বলছি। হ্যাঁ, এর কার্যক্রমগুলোকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য, যাতে পাঠক যারা আসবেন তারা যখন সেখানে যেন সুন্দর একটা পরিবেশ পান, সুন্দর একটা বিল্ডিং মানে জায়গা বা ঘরের ব্যবস্থা থাকে, সেখানে একটা পড়ার পরিবেশ থাকে। হ্যাঁ, তারপরে হচ্ছে সেই তাদের পড়াতে সহযোগিতা করার জন্য সেরকম জনবল কাঠামো থাকে। এই সব কিছু নিয়েই কিন্তু একটা লাইব্রেরির কার্যক্রম। তাহলে এই এই সমস্ত সামগ্রীগুলো কিন্তু পাঠককে সার্বিকভাবে সহযোগিতা করবে, পড়ার প্রতি আগ্রহ সৃষ্টি করবে। পড়ার সুন্দর পরিবেশের হলে তারাও তাদের এর প্রতি আকৃষ্ট হবেন এবং জ্ঞান অর্জনের জন্য আসবেন। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা যে গ্রন্থাগারের যে পাঠ্য সম্পদ রয়েছে তার শ্রেণী বিভাগটা আমরা আলোচনা করলাম। এখন আমাদের যে ব্যবহৃত যে মুদ্রিত পাঠ্য সামগ্রী সম্পদ রয়েছে, আমরা বলেছি আগে যে মুদ্রিত পাঠ্য সামগ্রী কি, উপন্যাস এবং উপন্যাস। এটা আমরা বলেছিলাম যে উপন্যাস কি, অর্থাৎ নন ফিকশন বুক কি। নন ফিকশন বুক হচ্ছে যে সাধারণ পুস্তক বা জেনারেল বুক, পাঠ্য পুস্তক বা টেক্সট বুক, দুষ্প্রাপ্য পুস্তক বা রেয়ার বুক, রেফারেন্স পুস্তক বা আর মনোগ্রাফ ও প্রেরণামূলক পুস্তক, এইগুলো হলো উপন্যাস, মানে যা উপন্যাস না। তাহলে দেখি সাধারণ পুস্তক কি। কি হয়েছে? আচ্ছা। আমরা সাধারণত যারা লাইব্রেরিতে পড়ি বা যারা আমরা পড়ালেখা করি, আমরা শিক্ষার্থী আছি, সবাই কিন্তু পাঠ্য সামগ্রী বলতে কিন্তু আমরা বইকে বুঝাই। পাঠ্য সামগ্রী বলতে সাধারণ সেন্সে যেটা বোঝায় সেটা হচ্ছে বইকে বোঝায়। এই বইয়ের কিন্তু আবার শ্রেণী বিভাগ রয়েছে। হ্যাঁ, যেটা বলছি সেটা সাধারণ পুস্তক, যা জেনারেল বুক। এই সাধারণ পুস্তকটা কি, এর কিন্তু গড়পড়তা মানে পুস্তক। এই পুস্তক সাধারণত কি হয়, কোনো পাঠ্য মানে সাধারণত কোনো পাঠ্য হয় না। এই সমস্ত পুস্তকগুলো কি হয়, বিভিন্ন বিষয়ের উপরে আলোকপাত করা হয়। এটা গড়পড়তা মানে পুস্তক, এটা পাঠ্য পুস্তক হিসেবে সাধারণত পর্যালোচনা করা হয় না। টেক্সট বুক, টেক্সট বুক বা পাঠ্যপুস্তক, এই টেক্সট বুক কিন্তু আমরা আমরা যারা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করি, সে শিক্ষা গ্রহণের যে মাধ্যম, যে পাঠ্যপুস্তক, যে বই, যে সামগ্রী, সেটাই কিন্তু আমরা পাঠ্যপুস্তক হিসেবে আখ্যায়িত করে থাকি। যেমন আমরা ক্লাসে যে পুস্তক, যে সমস্ত বই ব্যবহার করি সেটা কিন্তু পাঠ্যপুস্তক। এটা একটা কারিকুলাম থাকে, একটা সিলেবাস থাকে। হ্যাঁ, নির্দিষ্ট সিলেবাস অনুযায়ী আমরা পড়ে থাকি। আবার পরীক্ষার জন্য সেটা হলো প্রিপারেশন নেই, এই জন্য যে বইটা আমরা ব্যবহার করি সেটাকে আমরা পাঠ্যপুস্তক বলি। সাধারণত কি করে, নির্দিষ্ট কারিকুলাম ও সিলেবাসকে কেন্দ্র করে যে পুস্তকটা রচনা করা হয় সেটাই হচ্ছে পাঠ্যপুস্তক। পাঠ্যপুস্তকে কিন্তু ওই বিষয়ের কারিকুলামকে সাপোর্ট করে, বিধায় এই পুস্তকের সম্পূর্ণ অংশ কিন্তু অনেক সব পড়ার
প্রয়োজন হয় না। কারণ কারিকুলাম করা হয় একরকম, কিন্তু সিলেবাসটা আর এক রকম। সিলেবাসটা কিন্তু এক একটা বছরের জন্য একটা নির্দিষ্ট সিলেবাস দেওয়া হয়। যেমন স্কুলে কিন্তু যে সিলেবাসটা দেওয়া হয় আমরা সবাই এ বিষয়ে অবগত আছি, সুতরাং এটা ডিটেলস আমার বলার প্রয়োজন হয় না। তারপরেও বলছি, একটা নির্দিষ্ট সিলেবাস থাকে যে 6 মাসে যদি তোমাদের পরীক্ষা হয়ে থাকে তাহলে এই সিলেবাসটা এত থেকে এত তোমাদের পরীক্ষা হবে, এরকম আর কি। এর অংশ অংশ বিশেষ উল্লেখ করা থাকে। আর দুষ্প্রাপ্য পুস্তক, দুষ্প্রাপ্য পুস্তক কি? সেটা হচ্ছে যে পুস্তকগুলো সচরাচর পাওয়া যায় না বা ব্যবহার হয় না, সেই সমস্ত পুস্তককে আমরা দুষ্প্রাপ্য পুস্তক বলে বলে থাকি। হ্যাঁ, যে কোনো একটি নির্দিষ্ট সময়ের পরে ওই পুস্তকটি দুষ্প্রাপ্য হয়ে যায়। একটা বিষয় আছে যে বললাম যে একটা নির্দিষ্ট সময়ের পরে ওই বইটি দুষ্প্রাপ্য, যদি মানে দুষ্প্রাপ্য হয়ে যায়। কিন্তু অনেক সময় কি, অনেক সময় দুষ্প্রাপ্য নাও হয়ে এর কোনো মানদণ্ড নেই। কি হয় যে অনেক সময় পরে দেখা যায় যে একটা বই সেটা দুষ্প্রাপ্য, কিন্তু দুষ্প্রাপ্য হলেই যে এটার কোনো মানদণ্ড থাকবে না সেটা কিন্তু না, এটা কিন্তু থাকে। এটা সাধারণত কি হয়, এই দুষ্প্রাপ্য বইগুলো আমরা দেখি সাধারণত উচ্চতর গবেষণা ও রেফারেন্স কাজে কিন্তু এই ধরনের বই ব্যবহৃত হয়। আমরা যদি আমাদের ইতিহাস বা বাঙালি ইতিহাস সম্পর্কে জানতে চাই, সে তাহলে আমাদের কি করতে হবে, বাঙালি ইতিহাসের বই পুস্তক আমাদেরকে কি পড়তে হবে, সেই বিষয়টা নিয়ে আমাদেরকে কিন্তু গবেষণা করতে হবে, রিসার্চ করতে হবে। তা সেই সময় ক্ষেত্রে যে সমস্ত বইগুলো আমাদেরকে প্রয়োজন হয়, অনেক সেই বাঙালির ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি, তাহলে আমাদের বাঙালির অতীত ইতিহাস আমাদেরকে রিসার্চ করতে হবে, জানতে হবে। তাহলে আমাদের যে সেই সময়ে যে সমস্ত বইগুলো, সেগুলো সাধারণত সচরাচর কিন্তু ব্যবহৃত হয় না, এগুলোকে বলা হয় দুষ্প্রাপ্য বই। এবং দুষ্প্রাপ্য হলেও এই বইটা কিন্তু ব্যবহৃত হচ্ছে। এই সমস্ত কি কাজে ব্যবহৃত হচ্ছে, গবেষণা কাজে বা রেফারেন্স মূলক কাজে এটা ব্যবহৃত হয়ে থাকে, সেজন্য এর কিন্তু মানদণ্ড অবশ্যই আছে। তারপরে কি রেফারেন্স পুস্তক, রেফারেন্স পুস্তক কি, রেফারেন্স পুস্তকের কিন্তু মানে পুরাটাই পড়তে হয় না। যে অংশটা প্রয়োজন সেই অংশটা পড়ার জন্য এই রেফারেন্স বইয়ের প্রয়োজন হয়ে পড়ে। তবে আমাদের দেশে এটাকে অনেকে তথ্যমূলক বা নন ফিকশন পুস্তক বলে থাকেন। যেমন রেফারেন্স বইগুলো যেমন অভিধান, বিশ্বকোষ, হ্যাঁ, তারপর ইয়ারবুক, ডিরেক্টরি ইত্যাদি। এই অভিধান অর্থাৎ ডিকশনারি, ডিকশনারি হচ্ছে রেফারেন্স বুক। এটা কিন্তু আমাদেরকে আগাগোড়া বা সম্পূর্ণ পড়তে হয় না, প্রয়োজন অনুযায়ী কিন্তু আমরা ব্যবহার করে থাকি, পড়ে থাকি। যখন যেটা প্রয়োজন সেটা আমরা পড়ে থাকি। কিন্তু রেফারেন্স বইয়ের আহ, যে যে যেটা প্রয়োজন সেটা কিন্তু আমরা ডিটেলস, সেই জায়গায় সেটা সম্পর্কে আমরা ডিটেলস জানতে পারি। আর একটা হচ্ছে মনোগ্রাফ। এই মনোগ্রাফ বুকটা কি? মনোগ্রাফ হলো কোনো এক বিষয়ের বিবরণ বা প্রবন্ধ, যা বিশেষজ্ঞ দ্বারা লিখিত এবং বিশেষজ্ঞদের জন্য প্রণীত হয়ে থাকে। তাহলে বুঝতেই পাচ্ছেন, এটা কিন্তু সচরাচর পাঠকদের জন্য না, এটা হচ্ছে একটা কোনো যে কোনো বিষয়ের একটা বিবরণ বা প্রবন্ধ, যা বিশেষজ্ঞ দ্বারা লিখিত হয় এবং এই বিশেষজ্ঞদের জন্যই ব্যবহৃত হয়ে থাকে বা ওদের তাদের জন্যই মানে প্রণীত হয়ে থাকে। তাহলে এটা আমরা সহজেই বুঝতে পারছি যে এটা সাধারণ পাঠকের জন্য না। আর উদ্দীপনামূলক পুস্তক হলো যা মানুষের কল্পনা বা ভাবের উদ্রেক বাড়িয়ে দেয়। অনেক বই আছে যেগুলো হচ্ছে মানুষের মধ্যে কি করে, ভাবের উদ্রেক করে। মানুষ সেটাকে নিয়ে ভাবতে পছন্দ করে, কল্পনা করতে পছন্দ করে। এই সমস্ত বইগুলোকে কিন্তু কি বলে, এগুলোকে কিন্তু উদ্দীপনামূলক পুস্তক বলে, যেটা যার মাধ্যমে আমাদের মানে মানুষের মধ্যে উদ্দীপনার সৃষ্টি করে, সেটাকে বলা হয় উদ্দীপনামূলক পুস্তক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে বুঝতে মানে নন ফিকশন পুস্তক অর্থাৎ নন ফিকশন বা উপন্যাস যে বইগুলো, সেগুলো সম্পর্কে কিন্তু আমরা জানলাম। তাহলে আমরা পাঠ্যপুস্তক যেটা পড়ি সাধারণত সেটা কিন্তু
নন ফিকশন বুক বা উপন্যাস বই। আর উপন্যাস বইগুলো কি আমরা এবার একটু দেখি। সেটা হচ্ছে ফিকশন বুক। এই ফিকশন বুক কি? এটাকে যেমন উপন্যাস, কল্পকাহিনী, রম্য রচনা, গল্প, কবিতা, নাটক, এসবই কিন্তু এই উপন্যাসের অন্তর্ভুক্ত। উপন্যাসটা কি? উপন্যাসটা হচ্ছে একটা বিনোদনমূলক পুস্তক। যখন আমাদের কোনো কিছু ভালো লাগে না বা আমরা মনে করি যে আমাদের মেন্টাল রিক্রিয়েশনের দরকার বা চিত্ত বিনোদনের দরকার, আমরা কিন্তু অনেক সময় উপন্যাস পড়ে থাকি। আবার অনেকেই আছি আমরা উপন্যাস পড়তে পছন্দ করি। এটা কি করে? এটা হচ্ছে আমাদের চিত্ত বিনোদন একটা মাধ্যম বা চিত্ত বিনোদনে সহায়তা করে। তা এই উপন্যাসকে আমরা তিনটা ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে কালজয়ী উপন্যাস, আর একটা হচ্ছে মানসম্পন্ন উপন্যাস, আর একটা হচ্ছে বিনোদনমূলক উপন্যাস। কালজয়ী উপন্যাস কি? কালজয়ী কথাটা দিয়েই আমরা বুঝতে পারছি যে কালকে যে উপন্যাস কালকে জয় করতে পেরেছে, তাই না? সেটা হচ্ছে কালজয়ী উপন্যাস। যেমন উচ্চমানের শ্রেষ্ঠ উপন্যাস যেগুলো সময়কে জয় করে ও সর্বকালের জন্য জনপ্রিয় হয়ে বিরাজ করছে, সেটা হচ্ছে কালজয়ী উপন্যাস। এ ধরনের উপন্যাস সর্বকালের সবসময় সমভাবে জনপ্রিয় থাকে। এগুলো আদর্শ বই হিসেবে অনাদিকাল ধরে গ্রন্থাগারে সংগৃহীত হয়ে থাকে। রবীন্দ্রনাথের শেষের কবিতা, শেষের কবিতা, শরৎচন্দ্রের গৃহদাহ, সাপ মোচন, উত্তর ফাল্গুনী, এই ধরনের উপন্যাসগুলো কিন্তু সবসময়ই জনপ্রিয়। এগুলো কিন্তু সব সময় সব মানুষের কাছে সর্বকালের জন্য এটা জনপ্রিয়। এই জন্য এই সমস্ত উপন্যাসকে বলা হয় কালজয়ী উপন্যাস। তারপরে হচ্ছে সাতকাহন, প্রথম আলো, আপনারা যদি জানেন, এই সমস্ত নৌহন্নাতে, এই সমস্ত বইগুলো কিন্তু সবসময়ের জন্য জনপ্রিয় উপন্যাস। মানসম্পন্ন উপন্যাস, মানসম্পন্ন যে সমস্ত গল্প কাহিনী নিয়ে যে উপন্যাস রচিত হয়েছে সেটাকে বলা হয় মানসম্পন্ন উপন্যাস। আর একটা হচ্ছে বিনোদনমূলক উপন্যাস। আমরা সবাই কিন্তু জানি যে চিত্ত বিনোদনের জন্য যে সমস্ত উপাদানগুলো মানে উপন্যাসগুলো রয়েছে, অর্থাৎ সাধারণত ভাব, আবেগ, কল্পকাহিনী ও আনন্দমূলক পুস্তক। পুস্তককে আমরা কি করি? আনন্দমূলক বা ভ্রমণ কাহিনী নিয়ে যে সমস্ত পুস্তক রচিত হয় সেটাকে আমরা বিনোদনমূলক পুস্তক বলে থাকি। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে দেখেন, গ্রন্থাগারে কিন্তু শুধু পাঠ্যপুস্তক না, বিভিন্ন ধরনের সামগ্রী সংগ্রহ এবং সংরক্ষণ করা হয় তাদের জন্য, পাঠকদের জন্য, ব্যবহারকারীদের জন্য। তাই এই সমস্ত সামগ্রী কিন্তু অনেক শ্রেণীবিভাগ রয়েছে, সেই সম্পর্কে আমরা এতক্ষণ আলোচনা করলাম। তাহলে এই যে আমাদের দীর্ঘ আলোচনায় আমরা বুঝতে পারলাম যে গ্রন্থাগার সম্পদের কি, গ্রন্থাগার সম্পদের শ্রেণীবিভাগ কি। সেই শ্রেণীবিভাগে দেখা গেছে যে একদিকে আছে পাঠ্য সম্পদ, অন্যদিকে আছে অন্যান্য সম্পদ। অন্যান্য পাঠ্য সম্পদের মধ্যে যেগুলো আমরা দেখেছি প্রিন্টেড এবং নন প্রিন্টেড বুক, তার মধ্যে কি কি আছে, অর্থাৎ যেগুলোকে মুদ্রিত করা যায় আবার যেগুলোকে মুদ্রণ করা যায় না, সেগুলো সে সম্পর্কে আমরা বুঝতে পেরেছি, জানতে পেরেছি। যেগুলো মুদ্রিত করা যায় সেগুলো আমরা বই আকারে পেয়ে থাকি, আর যেগুলো অমুদ্রিত সেগুলো আমরা বিভিন্ন ম্যাটেরিয়ালস বা যন্ত্রাংশের মাধ্যমে আমরা আমরা জ্ঞান অর্জন করে থাকি, ব্যবহার করে থাকি। সুতরাং এই সমস্ত যে এই মানে পাঠ্য সামগ্রী বা যেগুলো পাঠ্য সামগ্রীর বহির্ভূত, সেগুলো এছাড়াও পাঠ্য সামগ্রী বহির্ভূত ছাড়াও আরো একটা বিষয় আমরা দেখেছি যে লাইব্রেরির কার্যক্রমকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য যে কার্যক্রমগুলো দরকার, সেখানে হচ্ছে গ্রন্থাগার স্টাফ, গ্রন্থাগার ভবন, প্রশাসনিক কাজ, তারপরে হচ্ছে বিভিন্ন সেবামূলক কাজ, এই সমস্ত কার্যক্রম সব কিন্তু আমরা এই তথ্য সম্পদে মানে গ্রন্থাগারের যে তথ্য সম্পদ বলতে যা কিছু বুঝায় সবকিছুই কিন্তু এর আওতাভুক্ত। এই সমস্ত বিষয় নিয়ে আমরা জানতে পারলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা কি করলাম যে গ্রন্থাগারের তথ্য সম্পদটা কি, এর শ্রেণী বিভাগ, এই নিয়ে এতক্ষণ আমরা আলোচনা করলাম।
এখন যেটা আলোচনা করব সেটি হচ্ছে নন বুক ম্যাটেরিয়ালস বা অপুস্তক সামগ্রী। নন বুক ম্যাটেরিয়ালসটা কি? এই নন বুক ম্যাটেরিয়ালস যেগুলো পুস্তক না অথচ আমাদের জ্ঞান অর্জনের সহায়ক, সেই সমস্ত সামগ্রীকে বলা হয় নন বুক ম্যাটেরিয়ালস। তাই নন বুক ম্যাটেরিয়ালস এর মধ্যে আছে সাময়িকী। আমি আগেও শ্রেণী বিভাগে আলোচনা করেছি, তো সেইগুলো আমি ডিটেলস বলছি। সাময়িকী, জার্নালস বা পেরিওডিক্যালস। সাময়িকী সাধারণত কোনো নির্দিষ্ট সময় পর পর যে প্রকাশনা প্রকাশিত হয় তাকে আমরা কি বলি? সাময়িকী। সাময়িকী এটা একটা নির্দিষ্ট সময়ের পর পর, 15 দিন হোক, 1 মাস হোক, 3 মাস হোক, 2 মাস হোক, 6 মাস হোক, এরকম নির্দিষ্ট, বা বছর, এরকম বিভিন্ন সময়ে যে সমস্ত সাময়িকী প্রকাশিত হয় সেটাকে আমরা যে সমস্ত প্রকাশিত হয় সেটাকে আমরা সাময়িকী বলে থাকি। অনেকে এটাকে কি কি বলে থাকে? সিরিয়াল পাবলিকেশন। হ্যাঁ, এটা সিরিয়াল পাবলিকেশনও বলা হয়ে থাকে। সাধারণত এটা গবেষণা ও সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে আপ টু ডেট তথ্য যোগান দিয়ে থাকে। তারপরে কি? সংবাদপত্র। আমরা কিন্তু সবাই প্রতিদিনই কিন্তু নিউজ পেপার পড়ে থাকি। যারা বিশেষ করে যারা শহর কেন্দ্রিক তারা কিন্তু সবাই আমরা প্রতিদিনই নিউজ পেপার নিয়ে থাকি। কেন? যাতে আমরা আপ টু ডেট তথ্য সম্পর্কে অবগত হতে পারি। তাছাড়াও নিউজ পেপারে কিন্তু অনেক প্রবন্ধ, নিবন্ধন, এগুলো কিন্তু প্রবন্ধ, নিবন্ধ এগুলো কিন্তু প্রকাশিত হয় ধারাবাহিক ভাবে। যারা প্রতিনিয়ত নিউজ পেপার পড়েন বা এই সমস্ত প্রবন্ধগুলো পড়েন তারা কিন্তু ধারাবাহিক ভাবে পত্রিকা নিয়ে থাকেন এবং সে সম্পর্কে পড়ে থাকেন এবং জ্ঞান অর্জন করেন। তারপর হচ্ছে প্যাম্পলেটস বা পুস্তিকা। এটা কি? সাধারণত ইউনেস্কো যে সমস্ত সংজ্ঞা প্রদান করা পুস্তিকা সম্পর্কে যে সংজ্ঞা দিয়েছে ইউনেস্কো, সেটা হচ্ছে যে 49 পৃষ্ঠার নিচে এবং 5 পৃষ্ঠার উপরে যে প্রকাশনা প্রকাশিত হয় সেটাকে আমরা প্যাম্পলেটস বা পুস্তিকা বলি। ছোট আকারে, অনেক সময় লিফলেট থাকে। লিফলেটের মধ্যে, লিফলেট আমরা সব প্রচার, যেটা প্রচারপত্র, সে প্রচারপত্র কিন্তু দেখা যায় অনেক অনেক সময় কিন্তু আমরা কোনো শিক্ষা প্রতিষ্ঠানের প্রচারপত্র ওই পুস্তিকা আকারে প্রকাশ করা হয়। সেটা হচ্ছে অনেক 5 পৃষ্ঠার উপরে যদি হয় এবং 49 পৃষ্ঠার ভিতরে যদি হয় সেটাকে প্যাম্পলেটস বা পুস্তিকা বলা হয়ে থাকে। সাধারণত কি করা হয় যে দেখেন এগুলোকে কিন্তু একসাথে কয়েকগুলো পৃষ্ঠা দিয়ে স্টাবলিং করে প্রকাশ করা হয়ে থাকে। তারপরে হচ্ছে প্রিন্টেড ক্যাটালগ বা ছাপানো ক্যাটালগ। বিভিন্ন প্রতিষ্ঠানের ছাপানো ক্যাটালগও গ্রন্থাগারের সম্পদ। এর মাধ্যমে কোথায় কি প্রকাশিত হয়েছে তা জানা যায়। প্রিন্টেড ক্যাটালগ, এই প্রিন্টেড ক্যাটালগের মাধ্যমে ওই গ্রন্থাগারে কি কি বই রয়েছে, কি কি পুস্তক প্রকাশিত হয়েছে সে সম্পর্কে কিন্তু আমরা অবগত হতে পারি। সেজন্য এটা হচ্ছে গ্রন্থাগারের, এটা এটা কিন্তু তথ্য সম্পদ। তারপর সরকারি প্রকাশনা বা গভর্নমেন্ট পাবলিকেশন। সাধারণত সরকারি কোনো গুরুত্বপূর্ণ তথ্য বা বিষয় নিয়ে কোনো প্রতিবেদন, তারপর পরিকল্পনা বা বার্ষিক প্রতিবেদন সরকারিভাবে প্রকাশিত হয়, সেগুলো মূলত সরকারি প্রকাশনা। এর মাধ্যমে কি হয়? এর মাধ্যমে সরকারের স্ব স্ব ক্ষেত্রে যে কার্যাবলী জনসাধারণ সেটি সম্পর্কে জানতে পারে। তারপরে আছে চার্ট, চিত্র বিষয়ক সামগ্রী, ম্যাপস, গ্লোবস, তারপর গেমস, এই সমস্ত বিষয় রয়েছে। হ্যাঁ, এই সমস্ত চিত্র বিষয়ক সামগ্রী বলা হয়ে থাকে। হ্যাঁ, আর একটা আছে পোস্টার। আপনারা দেখবেন যে আমরা আমরা সাধারণত দেখি বিভিন্ন রাস্তাঘাটে বা ওয়ালের গায়ে বড় বড় পোস্টার দেয়া থাকে বিভিন্ন বিষয়ের উপরে। এটা হলো প্রকাশনার জন্য থাকে। তা ওই সমস্ত পোস্টার দেখে আমরা কিন্তু ওই বিষয় সম্পর্কে আমরা অবগত হতে পারি। তাহলে ওই বিষয় সম্পর্কে যখন আমরা পোস্টার দেখে কিছু আইডিয়া বা জ্ঞান মানে ধারণা করব, তখন কিন্তু আমরা বুঝতে পারবো যে এই বিষয়টা এই এটার উপরে হতে পারে বা হয়েছে, এই সম্পর্কে আমরা একটা ধারণা নিতে পারি। তাহলে এই যে ধারণাটা নেয়া, এটাও কিন্তু একটা জ্ঞান অর্জন করে। সুতরাং পোস্টার কিন্তু একটা বড় মাধ্যম জ্ঞান অর্জনের। যেটা যে বিষয় সম্পর্কে পোস্টারটা করা হয়েছে সেই সম্পর্কে একটা মোটামুটি একটা ধারণা দিয়ে থাকে। সেই জন্য হচ্ছে এটা জ্ঞান অর্জনের মাধ্যম। এই জন্য এটা কিন্তু সম্পদ। এই পোস্টারের কিন্তু ব্যবহার উপযোগিতা আছে, এই জন্য এটা একটা সম্পদ যেটা তথ্য দিয়ে থাকে বলে এটা তথ্য সম্পদ।
গবেষণা রিপোর্ট বা রিসার্চ রিপোর্ট, গবেষণা প্রতিবেদনে যেটা প্রকাশিত হয়নি, এটা প্রাথমিক উৎস হিসেবে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে থাকে। তথ্যের তিনটা উৎস আছে, তার মধ্যে হলো প্রাথমিক, মাধ্যমিক ও প্রান্তিক। তা হচ্ছে প্রাথমিক উৎসের মধ্যে এই গবেষণা রিপোর্ট থাকে। সাধারণত আমরা যখন কোনো গবেষক গবেষণা করেন, সে গবেষণা করে কিন্তু একটা রিপোর্ট প্রদান করে থাকেন, সেটা কেউ গবেষণা রিপোর্ট বলা হয়ে থাকে। হ্যাঁ, তারপর হচ্ছে কি, ব্যবসা ও বাণিজ্যিক পত্র, বিজনেস বিজনেস অ্যান্ড কমার্শিয়াল লেটার। ব্যবসা বাণিজ্যের পত্র অনেক সময় কি হয়, যে ঐতিহাসিক দলিল হিসেবে বিবেচনা করা হয়ে থাকে, এটি গ্রন্থাগারে সংরক্ষণ করা হয়ে থাকে, যেমন ঐতিহাসিক বা গুরুত্বপূর্ণ বাণিজ্যিক চুক্তি সমূহ বা পত্রাবলী। অনেক সময় যেমন আসলে প্রত্যেকটা দেশের কার্যক্রম পরিচালনা করার জন্য প্রত্যেকটা প্রতিবেশী যেমন একে অপরের উপরে ডিপেন্ডেন্ট হতে হয়, তেমনি একটা দেশ কিন্তু অন্য দেশের উপরে ডিপেন্ডেন্ট হতে পারে বিভিন্ন কাজে, তার কার্যক্রমের জন্য। সেক্ষেত্রে বিভিন্ন চুক্তি সম্পাদন করা হয়। এই চুক্তিগুলো, যে সমস্ত চুক্তিপত্র আর কি, সেগুলো কিন্তু একটা গুরুত্বপূর্ণ, একটা দেশের জন্য একটা গুরুত্বপূর্ণ সম্পদ। সেই সম্পদ কোথায় সংরক্ষণ করা হয়, সেই সম্পদ কিন্তু এই সমস্ত গ্রন্থাগারে সংরক্ষণ করা হয়ে থাকে। তা এই এই গ্রন্থাগার, যেহেতু গ্রন্থাগারে মানে সংগ্রহ এবং সংরক্ষণ করা হয়, সেই জন্য এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য সম্পদ গ্রন্থাগারের জন্য। তারপর ব্যক্তিগত ডায়েরি ও পত্র, ব্যক্তিগত ডায়েরি ও পত্রাবলী ও গুরুত্বপূর্ণ সম্পদ। বিখ্যাত মনীষী ও রাজনৈতিক ব্যক্তিত্বের ডায়েরি বা পত্রাবলী গ্রন্থাগারের গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে বিবেচিত হয়ে থাকে। হ্যাঁ, যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যক্তিগত পত্রাবলী, বা বিভিন্ন যে সমস্ত রাজনীতিবিদ আছেন যারা বিশ্বের দরবারে বিখ্যাত হয়ে আছেন, তাদের ব্যক্তিগত ডায়েরি, মানে এই সমস্ত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দলিল বা পত্র। এগুলো হচ্ছে গ্রন্থাগারে সংরক্ষণ করা হয়, যার মাধ্যমে পাঠক তাকে জানার জন্য, তার ব্যক্তিগত জীবন সম্পর্কে জানার জন্য এই সমস্ত ডায়েরি থেকে জানতে পারে। তারপর স্মারকলিপি। স্মারকলিপি হচ্ছে বিভিন্ন ঘটনা, দাবি দেওয়া, আন্দোলন ও ঘটনার প্রতিবাদ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপিত তথ্যাবলী, যা অনেক সময় গুরুত্বপূর্ণ তথ্য বহন করে। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা নন গ্রুপ ম্যাটেরিয়ালস সম্পর্কে জেনেছি এবং সেগুলো কি সে বিষয়েও জানতে পারলাম। তা এবার এই সম্পূর্ণ আলোচনার প্রেক্ষাপটে আমরা বুঝি যে সংগ্রহ বৃদ্ধি সবসময় নির্ভর করে কি, সংগ্রহ বৃদ্ধি নির্ভর করে গ্রন্থাগারের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নের উপরে। একটা গ্রন্থাগারে যে সামগ্রীগুলো আমরা সংগ্রহ করছি, সেই সংগ্রহ দিনের পর দিন কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। বৃদ্ধিপ্রাপ্ত কিসের উপর নির্ভর করে, সেটা হচ্ছে ওই গ্রন্থাগারের উদ্দেশ্য এবং লক্ষ্য বাস্তবায়নের উপরে। কি তার কার্যক্রম যদি সুন্দরভাবে পরিচালিত হয়, তার উদ্দেশ্য এবং লক্ষ্য যদি সুন্দরভাবে প্রতিফলন ঘটে বা বাস্তবায়ন হয়, তাহলে কিন্তু আস্তে আস্তে তার সংগ্রহ বৃদ্ধিপ্রাপ্ত হবে, আস্তে আস্তে তার লক্ষ্যের দিকে পৌঁছে যাবে। বাজেট, পাঠক চাহিদা ও প্রতিষ্ঠানের লক্ষ্য, এই তিনটি উপাদানকে সামনে রেখে কিন্তু সংগ্রহ বৃদ্ধি করতে হয়। পাশাপাশি কি করতে হয়, পাশাপাশি গ্রন্থাগারিকে সবসময় সজাগ থাকতে হয়, যাতে সংগ্রহ বৃদ্ধি করা যায়। যত সংগ্রহ বৃদ্ধি হবে, ততই গ্রন্থাগারের উন্নয়ন হবে। এই জন্যে আমরা দেখেছি যে ডক্টর রঙ্গনাথন যে গ্রন্থাগারের সম্পর্কে যে 5টা নীতির প্রণয়ন করেছেন, সেই সেই 5টা নীতির শেষ পঞ্চম নীতি হচ্ছে লাইব্রেরি ইজ এ গ্রোয়িং অর্গানাইজম, অর্থাৎ গ্রন্থাগার একটা ক্রমবর্ধিষ্ঠ প্রতিষ্ঠান। যেখান থেকে তার যাত্রা শুরু হয়েছে, সেখান থেকে সে আস্তে আস্তে ক্রমান্বয়ে বৃদ্ধিপ্রাপ্ত হতে হতে পরিপূর্ণ রূপ লাভ করে। আর শিক্ষার ক্ষেত্রে কিন্তু পরিপূর্ণতার শেষ নেই, জ্ঞানের শেষ নেই, কারণ প্রতিনিয়ত অসংখ্য তথ্য প্রকাশিত হচ্ছে। আর সেই প্রকাশিত তথ্য যার অর্থপূর্ণ, যেগুলো অর্থপূর্ণ, সেগুলো কিন্তু অবশ্যই পাঠকের ব্যবহার উপযোগী, আর সেটা সংগ্রহ এবং সংরক্ষণ করা হয় এই গ্রন্থাগারে। সুতরাং এই সমস্ত তথ্য কিন্তু অবশ্যই এই গ্রন্থাগারের তথ্য সম্পদ, যা ব্যবহার করে পাঠকরা উপকৃত হবে, জীবনকে সুন্দরভাবে পরিচালিত করবে, জ্ঞান অর্জন করবে, সমাজ এবং দেশকে আলোকিত করবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ,